আজকে হয়তো আবার এসালম গ্রুপ থেকে ফোন পেতে পারি। এসালম গ্রুপ লুট করেছে 1,90,000 কোটি টাকা। এই 1,90,000 কোটি টাকা টোটাল এডিবির গভর্নমেন্ট আগামী বাজেটে যে পরিমাণ খরচ করতে চায় এক্স্যাক্টলি সেই পরিমাণটা। এবার চিন্তা করে দেখুন আমাদের টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা বাজেট ইমপ্লিমেন্ট করতে হিমশিম খাই। এবং দুঃখজনক বিষয়, আবারও বলছি, এর আগের দিনও বলেছিলাম, বর্তমান গভর্নমেন্ট ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 করে আবার এই ব্যাংক লুটেরাদের আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার এই সুযোগ করে দিয়েছে। সো মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সংস্কার নিয়ে সংসদে কথা বলেন বাজেট আলোচনায়, এই যে ব্যাংকিং খাতের লুটপাট এবং এই যে বর্তমান সরকার আবারও এই লুটেরাদেরকে নিয়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন, আমরা দেখতে চাই আপনারা যে, যদিও আপনারা যেটা বলে গেলেন যে ভোটে হয়তো আপনারা এটা পাশ হয়ে যাবে, তারপরও আমরা দেখতে চাই আপনারা এটা নিয়ে জোরালো অবস্থান নিচ্ছেন। ব্যাংকিং খাতের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং। সেন্ট্রাল ব্যাংকিং পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো অর্থনীতির জন্য। কিন্তু আপনারা জানেন 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় $81 মিলিয়ন, যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। $81 মিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে এবং আমরা জানি আমাদের এর সাথে রতি মহারতি সবাই জড়িত ছিল। এবং আমরা আশা নিয়েছিলাম আবার এই বর্তমান সরকার এই বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটাকে আবার সচল করবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার ধারণা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে রেকর্ড করেছেন। একজন ঢাকা ইউনিভার্সিটির, আমি সম্মান রেখেই বলছি, কারণ আমি সেন্ট্রাল ব্যাংকিং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আমি মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংকিং পড়াই ওখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটির একজন MA পাস অ্যাকাউন্টেন্টকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছেন, যেটা শুধু বাংলাদেশের না, আই গেস বিশ্ব রেকর্ড। কারণ আমি তার রেজিউমি, যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি তার রেজিউমি পড়েছি, তার সেন্ট্রাল ব্যাংকিংয়ে কোনো অভিজ্ঞতা নাই। এবং আপনাদেরকে আমি বলছি, এবং এটা কেন করা হলো, আই গেস মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো বিন্দু পরিমাণ ধারণা নাই যে একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের পৃথিবীর যে কোনো জায়গায় গভর্নরের পোস্ট যে কোনো অর্থনীতির জন্য সেই দেশের যে কোনো মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য। তো কোশ্চেন হলো, কেন এই নিয়োগ দেওয়া হলো? সব প্রতিষ্ঠানগুলোতে যেভাবে রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে সেইভাবেই এই নিয়োগও হয়েছে। এই পৃথিবীতে এখন সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুদান। সুদানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মিস্টার সালাম হাসান ইউএসের একটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে PhD করা, পৃথিবীর দরিদ্রতম দেশের গভর্নর, ইকোনমিক্সে US থেকে PhD করা। সেখানে একজন অ্যাকাউন্টেন্টের সেন্ট্রাল ব্যাংকে কোনো কাজ নাই, সেন্ট্রাল ব্যাংক গভর্নরের অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো কাজ নাই। সো আমি আশা করব যে এই আপনারা যদি আর্থিক খাতকে রিপেয়ার বা রিফর্ম করতে চান, মাননীয় সংসদ সদস্যরা এই পজিশনগুলো যদি রাইট জায়গায় রাইট পিপল বসানো না হয় তাহলে সেই সংস্কার সম্ভব না। সো কথা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে করণীয় কি? আমাদের আসলে আলফা জেনারেশন, জেনজির পরে যে আলফা জেনারেশন, করণীয় আমরা সবাই জানি। ক্লাস 8-এর একটা ছাত্র আমার ধারণা বাংলাদেশের, এরা এত সচেতন, তারা জানে করণীয় কি। সো প্রবলেম হচ্ছে দুর্নীতি। সো এই দুর্নীতি কিভাবে কমানো যাবে সেই বিষয়ে কনস্ট্রাকটিভ আলোচনা আমরা দেখতে চাই এনসিপির সংসদ সদস্য সহ সব নেতাদের কাছ থেকে। সো বাংলাদেশ ব্যাংককে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। যেটা জুলাই সনদে ক্লিয়ারলি ছিল, আমি জুলাই সনদ অনেকবার পড়েছি, তো সেই সংস্কার তো রিজেক্ট করে দেওয়া হয়েছে। ব্যাংক পরিচালনা পর্ষদ যেটা, সেখানে ঢেলে সাজাতে হবে। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজস্ব খাতের যে বিষয়টা, সেটা নিয়ে যেন একটু আমি আলোচনা করি, সময় সংক্ষিপ্ত। রাজস্ব খাতের বড় একটা সমস্যা হচ্ছে
আমাদের ট্যাক্স কালেকশন যেটা বললেন উনি, যে ট্যাক্স কালেকশন, ট্যাক্স জিডিপি রেশিও পৃথিবীর নিম্নতম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ, যেটা 6.6% ট্যাক্স টু জিডিপি রেশিও। তার মানে হচ্ছে বাংলাদেশে যখন 100 টাকার জিডিপি উৎপাদন হয়, গভর্নমেন্ট মাত্র 6 টাকা ট্যাক্স পায়। উন্নত দেশগুলোতে এটা 25 থেকে 35, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হচ্ছে 18% পায়, ভিয়েতনামে সেটা 19%, আমাদের দেশে 6.6% অনলি। এটার কারণ হচ্ছে আমাদের টিন হোল্ডার আছে 1,28,00,000 টিন হোল্ডার, এর মধ্যে 72 লক্ষ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না। 46 লক্ষ সাবমিট করেন, তার মধ্যে 30 লক্ষ কোনো ট্যাক্স দেয় না, কারণ তাদের ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের নিচে। ইফেক্টিভলি মাত্র 15 থেকে 16 লক্ষ মানুষ তারা আয়কর দেয় বাংলাদেশে। আমার স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো করে শুনুন, এই 15 থেকে 16 লক্ষ মানুষ বাংলাদেশে যারা ট্যাক্সেবল ইনকাম আছে তাদের আনুমানিক 8%। সো যেটা করতে হবে, আমাদের ট্যাক্স রেভিনিউ বাড়াতে হলে এই যে 8% মানুষ ট্যাক্সেবল ইনকাম আছে ট্যাক্স দেয়, এটাকে কমপক্ষে 50% নিয়ে যেতে হবে। আর দুর্নীতি নিয়ে কথা হয়েছে, এনবিআর এর রিফর্ম দরকার, এবং গত সরকার চেষ্টা করেছিল, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা সবাই দেখেছি যখনই এনবিআর এর রিফর্ম নিয়ে কথা বলা হয় সবাই এর সঙ্গে, দুর্নীতির সঙ্গে যারা জড়িত সবাই রাস্তায় নেমে চলে আসে। গত বছর 2025 সালে এনবিআর এর 3 জন কর্মকর্তার বিরুদ্ধে 146 কোটি টাকা তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে, ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট তারা জালিয়াতি করেছে। তো এই এনবিআর এর দুর্নীতি প্লাস ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যে দুর্নীতি, সেগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ট্যাক্স বেস বাড়াতে হবে, আর আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। এটা একটা, আমাদের আয়ের উৎসে ট্যাক্স কাটা হয় আমি জানি, কিন্তু আয়ের উৎসে, অর্থাৎ আমি কানাডাতে থাকি, আমাদের যেটা করা হয়, আমি এভরি পে চেক হাতে পাওয়ার আগেই টাকা আমার ইনকাম ট্যাক্সটা কেটে নেয়। এখানেও নেয়, কিন্তু সিস্টেমের ডিফারেন্সটা আছে। সো ট্যাক্স বেস বাড়িয়ে আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। আমাদের দেশের আরেকটা সমস্যা হচ্ছে রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে আমাদের 85% এমপ্লয়মেন্ট ইনফর্মাল সেক্টরে, 85%। তো সেটা একটা বড় সমস্যা, কেন ট্যাক্স রেভিনিউ কম। আমাদের জিডিপির 35 থেকে 40% আসে ইনফর্মাল সেক্টর থেকে, যেটা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়। আর আমাদের যেটাকে বলি ব্ল্যাক ইকোনমি, সেটাও প্রায় জিডিপির 20 থেকে 30%। সো এই যে প্রবলেমগুলো বলছি, এগুলো সবগুলোর সাথে আসলে দুর্নীতি সম্পৃক্ত। সো ঘুরে ফিরে আমরা যে রিফর্মের কথাই বলি না কেন, নাম্বার 1 হচ্ছে আমাদের দুর্নীতি কমাতে হবে, এর কোনো বিকল্প নাই। সো ট্যাক্স রিফর্ম এবং এই যে ইকোনমিক রিফর্ম, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের যে প্রবলেমগুলো বললাম কি করতে হবে সেটাও সংক্ষেপে বললাম। প্রশ্ন হলো, এই রিফর্মগুলো কি আমরা এই সরকারের থেকে আশা করতে পারি? আমার উত্তর হলো না, সেটা মোটেই হবে না। কারণ হচ্ছে বর্তমান সরকার আমাদের যে সংস্কারের যে মেইন প্রস্তাব গণভোটের মাধ্যমে হওয়ার কথা ছিল, সেটাকে রিজেক্ট করেছে, যেটাকে আমরা বলতে পারি যে জনগণের সাথে প্রতারণা করেছে। সো এই সরকারের কাছ থেকে এই রিফর্ম আশা করা যাবে না। এবং এই জুলাই সনদে যে রিফর্মগুলো ছিল, সেগুলো যদি ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে এই যে ট্যাক্স রিফর্ম প্লাস ইকোনমিক রিফর্ম, ব্যাংকিং সেক্টর রিফর্ম, সব এগুলোর মধ্যে ছিল। এবং ছিল বলে জেনেই তারা কিন্তু এই গণভোটটাকে রিজেক্ট করেছে, কারণ তারা সংস্কার চায় না, কারণ সংস্কার করা মানেই হচ্ছে দুর্নীতি কমে যাওয়া। সো আমার এনসিপির কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি রিফর্ম করতে চান সত্যিকার অর্থে বিভিন্ন সেক্টরে, তাহলে আপনাদের দুর্নীতির নিয়ে ইফেক্টিভলি কাজ করতে হবে। আমি আশা করব 5ই আগস্ট আমাদের নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ এখানে আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। 5ই আগস্ট তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে, আমি মনে করি সেটা ভুল করেছে। 5ই আগস্ট রাতে সেই ভুলের মাসুল জাতি দিতে শুরু করেছে এবং আরও অনেক বছর দিতে হবে। আমি এনসিপির নেতাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই সংস্কারের বিষয়ে সংসদে এবং সংসদের বাইরে শুধু বক্তৃতা না,
কীভাবে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে যতটুকু আগানো যায় সেই প্রেশারটা তারা অব্যাহত রাখবে। তারা যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এনসিপি ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। আমরা সেটা মোটেও চাই না। দেশের তরুণ প্রজন্ম কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। সো আশা করি এনসিপি সেই ভূমিকা সংসদের বাইরে শুধু বক্তৃতা নয়, তারা কাজ করে দেখাবে যে তারা সংস্কারের জন্য অপোজিশনের থেকেও তারা যে ইফেক্টিভ ভূমিকা রাখতে পারে, সেটা যেন সেই চেষ্টাটা তাদের অব্যাহত থাকে। ধন্যবাদ সবাইকে।